আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বাংলা সাহিত্যে প্রাচীন রবীন্দ্রনাথ আলোচনা করেছিলাম। আমরা বোধহয় ২টা ক্লাস আছে। এই ২টা ক্লাসের মধ্যে আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন রবীন্দ্র চর্চা করে। মূলত প্রাচীন যুগের মধ্যে থেকে প্রশ্ন আসে সেসব বিষয়ে আলোচনা করেছিলাম। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে গেলে বেশ কয়েকটা প্রশ্ন আমাদের কয়েকটা ক্লাস দেখে নিতে হবে। তো আমরা মধ্যযুগের যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো বিভিন্ন সেইসব চেষ্টা করবো। তো আজকের মূলত আমরা দেখি মধ্যযুগের যে বিষয়গুলো সেটা মূলত সেখানে আমরা প্রথমে এখন মধ্যযুগে যে সময়টা কাল নির্ধারণটা মূলত ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এর মধ্যে আমার একটা ভাগ আছে, সেটা হচ্ছে ১২০১ থেকে ১৩৫০। মধ্যযুগের মধ্যে একটা ভাগ হচ্ছে ১২০১ থেকে ১৩৫০। এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। অর্থাৎ অন্ধকার যুগ এই জন্য বলা হয় কারণ এই সময়ে মনীষীরা বলেছেন, যারা রয়েছেন তারা মনে করেন যে এই সময় বাংলা সাহিত্যের আসলে উল্লেখযোগ্য কোনো না হওয়ার কারণে এই ১২৫০ এই সময়টাকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয়। তো বড় অন্ধকার যুগ হলো এখানে মূলত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যে আমরা খবর পেয়ে থাকি। তার মধ্যে অন্যতম তিনটি গ্রন্থ হচ্ছে প্রাকৃত কলিঙ্গ, সত্য পুরাণ এবং শুভোদয়। এই তিনটা গ্রন্থ আমাদের এই ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। এইটি প্রাকৃত পিঙ্গলটা রচনা করা হচ্ছে আপনার শ্রীভাষ্য, অর্থাৎ শ্রীভাষ্য ছিল প্রাকৃত কলিঙ্গের রচয়িতা শ্রীভাষ্য। এই প্রাকৃত কলিঙ্গ কোন ভাষা রচিত ছিল, এটা মূলত রচিত ছিল। আর এটি মূলত বলা হয় যে অন্ধকার যুগের প্রথম নিদর্শন। এই প্রাকৃত কলিঙ্গটা অন্ধকার যুগের প্রথম নিদর্শন। আমাদের দ্বিতীয় গ্রন্থ শূন্য পুরাণ। এই যে শূন্য পুরাণ গ্রন্থটি মূলত সংস্কৃত ভাষায় এটা রচিত হয়েছিল। এটা ধর্ম পূজার শাস্ত্র হিসাবে মূলত যে শূন্য পুরাণটা রচনা করা হয়। এর রচয়িতা ছিলেন রামায়ণ পণ্ডিত। তাহলে আমরা দেখি যে শূন্য পুরাণের রচয়িতা রামায়ণ পণ্ডিত এবং এই শূন্য পুরাণে মোট ৫১টি অধ্যায় রয়েছে। শূন্য পুরাণে কতটা অধ্যায় রয়েছে? ৫১টি অধ্যায় রয়েছে। শূন্য পুরাণ কাব্যকে বলা হয় চৌম্বক। আমাদের যে কাব্যের বিভিন্ন সংজ্ঞা আছে, তো এই শূন্য পুরাণ বলা হয় চৌম্বক। চৌম্বক কাব্যটা আসলে কি? চৌম্বক কাব্যটা গদ্য এবং পদ্য মিশ্রিত যে কাব্য লেখা হয় সেই কাব্যটিকে বলা হয় চৌম্বক কাব্য। হ্যাঁ, এইখানে এই শূন্য পুরাণ আপনার বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ রয়েছে। এইটা আমাদের শূন্য পুরাণটা, এখানে শূন্য পুরাণটা এতে বৌদ্ধদের শূন্য পুরাণ শূন্যবাদ, এটা বৌদ্ধ ধর্মের শূন্যবাদ আছে এবং হিন্দুদের লৌকিক ধর্মের একটা মিশ্রণ আছে আমাদের এই শূন্য পুরাণ। আর একটা শুভোদয়, অর্থাৎ এই গ্রন্থটি রচয়িতা মলাই মিশ্র। মলাই মিশ্র এটা এক ধরনের এক শেখ শুভোদয়ের চৌম্বক। এই শেখ শুভোদয়টা মূলত শেখদের, অর্থাৎ মুসলিমদের যে আগমন উপলক্ষে তারা তাদের মুসলিমদের আগমনের পরে, অর্থাৎ যে
মানে ওই সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ওটার মাহাত্ম্য গুরুত্ব হচ্ছে বর্ণনা করা হয়েছে শেখ শুভোদয়, অর্থাৎ মুসলিমদের আগমন উপলক্ষে তাদের মুসলিমদের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে হচ্ছে শেখ শুভোদয় গ্রন্থ। আমরা হচ্ছে এখন পেলাম সেটা হচ্ছে যে আমাদের অন্ধকার যুগ, অর্থাৎ অন্ধকার যুগে অন্যতম এই তিনটি গ্রন্থ হচ্ছে আমাদের উদ্ধার হয়েছে। তার মধ্যে হচ্ছে কি প্রাকৃত পঙ্গল, শেখ শুভোদয় এবং শূন্য প্রাণ। ঠিক আছে, তাহলে আমরা যদি একবারে যদি বলি সেটা হচ্ছে প্রাকৃত পঙ্গল, এটা রচয়িতা হচ্ছে শ্রীহর্ষ, এটা অন্ধকার যুগে প্রথম নিদর্শন। হ্যাঁ, তো সেকেন্ড হচ্ছে শূন্য পুরাণ, সংস্কৃত ভাষায় রচিত, এটা হচ্ছে ধর্মপূজার শাস্ত্র হিসেবে রচনা করা হয়। এটা রচয়িতা ছিলেন হচ্ছে রামায় পণ্ডিত। এটার অধ্যায় আছে ৫৩টা এবং এটাকে বলা হয় চম্পকাব্য। আমি বলেছি আসলে চম্পকাব্য কি, সেটা হচ্ছে গদ্য এবং পদ্য মিশ্রিত যে কাব্য সেটাকে বলা হয় চম্পকাব্য। এতে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের একটা মিশ্রণ রয়েছে। আর একটা হচ্ছে শেখ শুভোদয়। শেখ শুভোদয়টা হচ্ছে আলাইদ মিশ্রের রচিত। তো এই শেখ শুভোদয় গ্রন্থ হচ্ছে শেখদের মুসলিমদের আগমনে তাদের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে হচ্ছে এই শেখ শুভোদয়। শেখ শুভোদয়টা এটা কিন্তু এক ধরনের চম্পকাব্য। মূলত হচ্ছে আমাদের অন্ধকার যে যুগটা বলা হয় সেই যুগের মধ্যে রচিত এই তিনটি গ্রন্থটাই হচ্ছে অন্যতম। আমরা এবার যে আমাদের মধ্যযুগের যে অন্যতম অর্থাৎ বাংলা সাহিত্যের যে আদি বা প্রথম যে নিদর্শন বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের কাব্য। এটা হচ্ছে মধ্যযুগের অন্যতম একটা উদ্ধারকৃত একটা গ্রন্থ। তো শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য থেকে কুসংস্কার আমাদের মোটামুটি যে ধরনের কুসংস্কার আমরা সেইগুলাই হতে ছোট আকারে দেখে রাখছি। এটা আমি বলার সাথে সাথে আপনার যদি এটা দেখা যাবে যেগুলা মনে থাকবে বিভিন্ন পরীক্ষাতে আশা করি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথমবার আদি নিদর্শন। ঠিক আছে, আর ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু সম্পূর্ণটাই বাংলা ভাষায় রচিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা হচ্ছে বড়চণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা হচ্ছে বড়চণ্ডী দাস এবং এই বড়চণ্ডী দাসের যে আসল নাম হচ্ছে অনন্ত। এটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। এটা হচ্ছে বড়চণ্ডী দাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত। ১৩টি খণ্ড রয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ১৩টি খণ্ড রয়েছে। এর যে প্রধান কাব্য প্রধান চরিত্র সেটাকে বলা হয় কৃষ্ণ, রাধা এবং বড়াই। কৃষ্ণকে এই কাব্যে বলা হয়েছে পরমাত্মা হিসাবে বিশ্লেষণ করা হয়েছে, আর রাধাকে বলা হয়েছে জীবাত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এখানে বড়াই হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের দূত, ওনাকে বড়াই বলা হয়েছে। বড়াইটা মূলত হচ্ছে রাধা কৃষ্ণ এদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল, তাদের দূত হিসেবে কাজ করেছিলেন হচ্ছে এই বড়াই। এই যে আমাদের কীর্তন কাব্যটি এটি হচ্ছে এই উদ্ধার করা হয় ১৯০৯ সালে এবং এটি উদ্ধার হয় হচ্ছে বাঁকুড়া জেলা কাকিল্লা গ্রামের এক গৃহস্থের ঘর থেকে। কীর্তন কাব্যটি উদ্ধার করা হয় হচ্ছে ১৯০৯ সালে এবং এটা উদ্ধার করা হয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের ঘর থেকে। এটা উদ্ধার করা হয়। এটা ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা গ্রন্থাগারে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা যিনি প্রকাশ করেছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যিনি উদ্ধার করে বাংলা সাহিত্য পরিষদ থেকে যিনি প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় ওনার উপাধি ছিল হচ্ছে বিদ্য বাবু।
তো কিন্তু এখন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিন্তু আমরা এর মূল কিন্তু যে নামটা এই নাম কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন উদ্ধার করা হয় ওর উপরের অংশ এবং নিচের অংশটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এর মূল যে লেখক, কে লেখক বা কে লিখেছেন সেটা আসলে ওখান থেকে মানে উদ্ধার করা যায় না, নিবাস হিসাবে থাকে। তো তবে এই শ্রীকৃষ্ণ কাব্যের একটা পুঁথির মাধ্যমে জানা যায় যে আসলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অর্থাৎ একটা পুঁথি পাওয়া যায় যার মাধ্যমে মূলত জানা যায় যে এর প্রকৃত নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ অথবা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা যে শ্রীকৃষ্ণের যে এই যে ভাষাটা, অর্থাৎ এখানে কত সালে মূলত এই শ্রীকৃষ্ণ কাব্যটা কত সালের মধ্যে রচিত হয়েছিল এখানে বেশ মতভেদ আছে। তো আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে শ্রীকৃষ্ণ কাব্য 1340 থেকে 1440 সালের মধ্যে এর মধ্যে রচনা করা হয়। আর ডক্টর সুন্দর কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ভাষাটা সেটা মূলত হচ্ছে 1500 শতাব্দীর, 1500 খ্রিস্টাব্দের আগের ভাষাটাই রচিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তখন আমরা এখন এক নজরে দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন কোন প্রশ্নগুলো আসলে পরীক্ষায় এসে থাকবে। আমরা কি দেখলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে এটা মধ্যযুগে প্রথম বা আদি নিদর্শন। মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কাব্য এটা রচয়িতা, এটা যে রচয়িতা ছিলেন তার আসলে কোন রচয়িতার নাম আমরা পাই না, ঠিক আছে? এটা নাম জানা যায়নি, কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে নাম, এই কাব্যের নামটাও কিন্তু আসলে প্রথমে ছিল না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। এই যে নামটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম দিয়েছিলেন যিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাঠোদ্ধার করেছিলেন, অর্থাৎ এই যে বসন্ত রঞ্জন রায়, উনি মূলত তার যে নামটা হচ্ছে। আর একটা ওখানে উদ্ধারিত একটা পুঁথির মাধ্যমে জানা যায় যে এই এই যে কাব্যটি, এই কাব্যটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ অথবা সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ অথবা শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ঠিক আছে? তো মূলত তাহলে আমাদের আরো এখানে বেশ কিছু আছে যে এই যে শ্রীকৃষ্ণ কাব্যটির মোট খণ্ড হচ্ছে 13টি, এবং এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম একটি আমাদের কাব্য। আর এখানকার প্রধান 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 চরিত্র ছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ, রাধা এবং বড়াই। শ্রীকৃষ্ণের এই কাব্যে বলা হয়েছে হচ্ছে পরমাত্মা হিসাবে চিত্রায়িত করা হয়েছে এবং রাধাকে চিত্রায়িত করা হয়েছে হিসাবে, এবং বড়াইকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ এবং রাধার দূত হিসাবে চিত্রায়িত করা হয়েছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে উদ্ধার করা হয় কোথায়? এটা হচ্ছে বর্তমান ভারতের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে একটা গৃহস্থে গোয়ালঘর পাঠ উদ্ধার করা হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের এখানে এই যে ভাষাটা, অর্থাৎ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কত কত খ্রিস্টাব্দের ভাষা, এটা নিয়ে কিছু মতভেদ আছে। এটার মানে ভাষা বিজ্ঞানীরা তিনি বলেছেন যে এটা হচ্ছে 1324 থেকে 1440 সালের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল। আর ডক্টর সন্দীপ চট্টোপাধ্যায় তিনি বলেছেন 1500 খ্রিস্টাব্দের পূর্বের যে ভাষাটা সেই ভাষাতে বাংলা ভাষা রচিত হয়েছে। তো আজকে মোটামুটি আমরা এইটুকুই পড়লাম। তো আমরা সামনের পর্যায়ক্রমে যে কয়েকটা ক্লাস আমাদের মধ্যযুগে দেখা আছে, যুগের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো আমরা কভার করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।